প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। এই গল্পের শেষটা অনেক কষ্টের হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ গল্পটি না টেনে শেষ পর্যন্ত শুনবেন। আর গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে কলেজে প্রথম দিন, তাই সকাল সকাল আম্মু ডাকতেছে ঘুম থেকে ওঠার জন্য। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম কলেজে। কলেজের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় প্রথমে ক্রাশ খেলাম একটা ছেলেকে দেখে। ছেলেটা দেখতে যেমন স্মার্ট তেমন তার ভয়েস। এর আগে কোনো ছেলেকে দেখে আমার তেমন একটা ভালো লাগেনি। কি জানি আজকে কি হলো, এই ছেলেটাকে দেখেই কেমন জানি মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হলো। যাই হোক, এইসব বাদ দিয়ে চলে গেলাম ক্লাসের দিকে। ক্লাসে ঢুকেই ব্যাগটা রেখে বেরিয়ে আসলাম বাইরে। কলেজে প্রথম দিন, তাই কারোর সাথে তেমন একটা পরিচয় নেই। আমি একপাশে গাছের নিচে দাঁড়িয়ে আছি। এমন সময় একটি মেয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কলেজে নতুন নাকি? আমি বললাম হ্যাঁ, আমি আজকে প্রথম কলেজে এসেছি। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোন ইয়ারে পড়ো? আমি বললাম আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। মেয়েটি বলল, তাই নাকি? তাহলে তো আমরা একই ক্লাসে পড়ি। আমি বললাম, ও আচ্ছা তাই, তাহলে তোমার নাম কি? এরপর মেয়েটির সাথে কথা বলতে বলতে আমাদের বন্ধুত্ব হলো। তার কিছুক্ষণ পর দুজনে মিলে চলে গেলাম ক্লাসে। সকাল সকাল কলেজে এসে বাইকের উপর বসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি। এমন সময় হঠাৎ খেয়াল করলাম কলেজের গেট দিয়ে নতুন একটি মেয়ে প্রবেশ করতেছে কলেজে। দেখতে পেলাম মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি যেন দেখেও না দেখার মতো ভান করে রয়েছি। আসলে আমাদের কলেজে অনেক মেয়ে আমাকে রিলেশনের জন্য প্রস্তাব দেয়, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। তাই আর ওদিকে খেয়াল না করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম মেয়েটি ক্লাসে ব্যাগ রেখে বাহিরে এসে আবারও তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি তখন মনে মনে বললাম, থাকো তাকিয়ে, তোমার মতো কত মেয়ে রোজ এভাবে তাকিয়ে থাকে আমার দিকে, কিন্তু আমি কখনো কাউকে পাত্তা দেই না। আমার বন্ধুরা অনেকেই রিলেশনে আছে, কিন্তু আমার এসব ভালো লাগে না। আসলে রিলেশন মানেই প্যারা, তাই কখনো এগুলোর মধ্যে নিজেকে জড়াইনি। কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, তাই চলে গেলাম ক্লাসে। ক্লাসে ঢুকেই আমি আর রিয়া একই বেঞ্চে বসে পড়লাম আর গল্প করতে লাগলাম। একটু পরেই ক্লাস শুরু হবে। হঠাৎ খেয়াল করলাম সেই ছেলেটি আমাদের ক্লাসে ঢুকেছে। তখন আমি রিয়াকে জিজ্ঞেস করলাম, এই ছেলেটি কি আমাদের ক্লাসে পড়ে নাকি? রিয়া বলল, ওর নাম রাফি, ও আমাদের ক্লাসেই পড়ে। আর হ্যাঁ, রিয়া হচ্ছে সেই মেয়েটি যার সাথে একটু আগেই পরিচিত হলাম। তারপর আমি রিয়ার কাছ থেকে রাফির ব্যাপারে সব কিছু জানতে লাগলাম। ক্লাসে ঢুকেই দেখতে পেলাম মেয়েটি বসে আছে, হয়তো তার বান্ধবীর সাথে। আমি ক্লাসে ঢুকেই দেখতে পেলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে আর তার বান্ধবীকে কি যেন বলতেছে। ওদিকে খেয়াল না করে আমি চলে গেলাম আমার সিটে। একটু পর স্যার আসলো এবং আমাদের ক্লাস শুরু হলো। প্রথম ক্লাস শেষ করে স্যার যখন বাহিরে গেল, তখন আমার বন্ধুকে আমি বললাম, দোষ, দেখ তো মেয়েটি কেমন, আর আমার দিকে এভাবে বারবার তাকাচ্ছে কেন? কি জানি, হয়তো তোকে দেখে ক্রাশ খাইছে, আর না হয় তোর প্রেমে পড়েছে। খাইলে খাক, এসব মেয়েদের আমার কাছে কোনো বেল নাই। এর থেকে কত ভালো ভালো মেয়ে আমার পেছনে ঘুরে, তাই পাত্তা দেই না। আর তো অনেক শর্ট আর চিকন, এই মেয়ে আমার সাথে কোনোভাবেই চলে না। এটা বলতেই পরবর্তী ক্লাস নেওয়ার জন্য স্যার চলে আসলো ক্লাসে। তারপর ক্লাস শেষ করে বন্ধুদের সাথে চলে গেলাম কলেজ ক্যাম্পাসে। সেখানে গিয়ে একটু আড্ডা দিলাম সকলে মিলে। দেখতে পেলাম সেই মেয়েটি এখানেও এসেছে আর কিছুক্ষণ পরপর আমার দিকে তাকাচ্ছে। মনে হয় সে আমাকে কিছু বলতে চায়। ক্লাস শেষ করে নতুন বান্ধবীকে নিয়ে গেলাম কলেজ ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখতে পেলাম ছেলেটি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি কিছুক্ষণ পরপর তার দিকে তাকালাম, কিন্তু সে কোনো পাত্তাই দিল না। আসলে সে হয়তো আমাকে পছন্দ করে না, আর না হয় তার এগুলো ভালো লাগে না। তাই যাই হোক, আমার তো তাকে অনেক ভালো লেগে গেছে, আর তার সাথে আমার প্রেম করতে হবে। ও আর একটি কথা এর মাঝেই আপনাদের বলতে ভুলে গেছি।
রাফি হচ্ছে মুসলিম পরিবারের একজন সন্তান, আর আমি হিন্দু পরিবারের একটি মেয়ে। যাই হোক, চলুন আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নীলিমা আক্তার নূপুর, বাবা মায়ের একমাত্র আদরের রাজকন্যা। আমাদের বাসা ফরিদপুর জেলার কোনো এক উপজেলায়। আমার বাবা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই আমাদের। ছোটবেলা থেকে এই অভাব কী জিনিস সেটা নিজের চোখে এখনো দেখিনি। যখন যা চেয়েছি সব কিছুই পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমরা হিন্দু সম্প্রদায়ের, কিন্তু হিন্দু ধর্ম আমার পছন্দ নয়। তাই ছোটবেলা থেকেই আমার মনে একটা ইচ্ছে ছিল, জীবনে যদি কখনো বিয়ে করি কোনো মুসলিম ছেলেকেই বিয়ে করে মুসলিম হব। এই পর্যন্ত কখনো কাউকে এইরকম ভালো লাগেনি যতটা এই রাফিকে লেগে গেছে। কিন্তু রাফি তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। যাই হোক, আমিও লেগে থাকবো ওর পেছনে, দেখা যাক কি হয়। এরপর নূপুর আরও কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, কিন্তু কোনো লাভ হলো না। রাফি তাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। তার সেদিন তাকে কিছু না বলে সে চলে গেল পরবর্তী ক্লাসগুলো শেষ করার জন্য। রাফিও চলে আসছে সেখান থেকে ক্লাসে। কলেজ শেষ করে দুজনে মিলেই চলে গেল যার যার বাড়ি। এরপর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামলো এবং রাত হলো। এরপর রাতের খাবার শেষ করে রাফি বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কে এই মেয়েটি আসলে বুঝতে পারলাম না। কলেজে প্রথম আজকে এসে আমার দিকে এভাবে তাকিয়ে রইল কেন? যে করি হোক কালকে ওর বিষয় সকল খবর নিতে হবে আমার। আসলে অনেক মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে তো তাদেরকে তেমন একটা পাত্তা দেই না, কিন্তু এই মেয়ে আজকে প্রথম কলেজে এসেছে, এসে আমার দিকে এভাবে তাকিয়ে রইল কেন? এটা আমার ভালো করে জানতেই হবে। মেয়েটির চেহারাও অতটা খারাপ নয় যে আমার পছন্দ হবে না। যাই হোক, ওসব এখন ভেবে লাভ নেই, ঘুমাই, কালকে দেখা যাবে। তারপর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল রাফি। আর ওদিকে নূপুর শুয়ে শুয়ে ভাবছে রাফির কথা। এতদিনে মনে হয় সে তার মনের মতো একজন মানুষ পেয়েছে, যাকে বিয়ে করে সে মুসলিম হতে পারবে। আসলে নূপুরের অনেক ইচ্ছে যে সে একজন মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম হবে। নূপুরের তো আজ কোনো মতেই চোখে ঘুম আসছে না। সে শুয়ে শুয়ে ভাবছে, কি হলো? আমার কিছুতেই কেন ঘুম আসছে না চোখে? শুধু মনে পড়ছে বারবার রাফির কথা। কেন জানি ওকে অনেক আপন লাগতেছে। আসলে প্রথম দেখায় যে কাউকে এত ভালো লেগে যায় সেটা আজ বুঝলাম। যাই হোক, এখন একটু ঘুমিয়ে পড়ি, কালকে কলেজে গিয়ে দেখবো যা করা যায়। এই বলে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল নূপুর। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কলেজে চলে গেল নূপুর। নূপুর গিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে রাফির জন্য। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ দেখতে পেল রাফি এসেছে তার বাইক নিয়ে কলেজের গেটের সামনে। রাফি তখন কলেজের ভেতরে না ঢুকে সেখানে দাঁড়িয়ে পড়ল আর নূপুরকে বলল, এই মেয়ে, এদিকে আসো। কি নাম তোমার, আর এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? রাফির মুখে এরকম কথা শুনে নূপুর আমতা আমতা করে তাকে বলল, না মানে তেমন কিছু না, ওই একজনের জন্য অপেক্ষা করতেছি আর কি। তা কার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছো সেটা কি আমি জানতে পারি? না মানে, না কারোর জন্য না। এই হলে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল নূপুর। তারপর রাফি নূপুরের দিকে তাকিয়ে বলছে, মেয়েটা আমার সাথে এমন করলো কেন? আসলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আজকে 2 দিন ধরে খেয়াল করছি আমি কলেজে আসার পর সে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে। মনে হয় সে আমাকে কিছু বলতে চায়। যাক গে, এসব ভেবে আমার কোনো লাভ নেই। আমি চলে যাই কলেজের ভিতরে। তারপর কলেজের ভিতরে ঢুকে বাইকটা এক সাইডে রেখে এগোতে লাগলাম ক্লাসের দিকে। এমন সময় শিহাবের সাথে দেখা হলো। শিহাব হলো আমার ক্লাস ফ্রেন্ড। তখন আমি শিহাবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দোস্ত, তুই কি জানিস আমাদের ক্লাসে গতকাল নতুন একটি মেয়ে ভর্তি হয়েছে? এটা জিজ্ঞাসা করতে শিহাব আমাকে বলল, আরে হ্যাঁ, মেয়েটিকে তো আমি চিনি, ওর নাম নূপুর। আর ওদের বাসা এখান থেকে প্রায় 30 মিনিটের রাস্তা। ওর বাবা ওদের ইউনিয়নের চেয়ারম্যান। নূপুর ওর বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যতদূর জানি ওরা অনেক অর্থ সম্পদের মালিক। আর নূপুর মেয়েটি অনেক ভদ্র এবং শান্তশিষ্ট। ও হ্যাঁ, আরেকটা কথা তোকে বলতে ভুলেই গিয়েছি, ওরা কিন্তু মুসলিম নয়, ওরা হিন্দু ধর্মের অনুসারী। কি বলছিস এসব, তাই নাকি? হ্যাঁ, আমি সত্যি বলছি, ওরা হিন্দু ধর্মের। আর তোর যদি বিশ্বাস না হয় তুই তাহলে ওকে ডেকে জিজ্ঞাসা করিস, কেমন? ঠিক আছে, সেটা না হয় করব। এখন চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর চলে গেলাম ক্লাসে। ক্লাসে ঢুকতেই দেখতে পেলাম নূপুর আর ওর বান্ধবী দুজনে বসে কী যেন গল্প করতেছে। আমাকে ক্লাসে ঢুকতে দেখি দুজনে চুপ করে গেল আর তাকিয়ে রইল আমার দিকে। আমি তখন ওদের সামনে গিয়ে বললাম,
কি ব্যাপার নূপুর, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? আর তোমরা কি যেন বলতেছিলে আমাকে দেখে, হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন? নূপুর তখন আমাকে বলল, কই না তো, আমরা আবার কি বললাম? আর তোমার দিকে তাকিয়েছি এমনি, তেমন কোনো কারণ নেই, বুঝলে? এখন যাও গিয়ে নিজের জায়গায়। তারপর রাফি আর ওখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল নিজের জায়গায়, গিয়ে বসে আছে সেখানে। একটু পর খেয়াল ক্লাসে স্যার আসলো। পরপর কয়েকটি ক্লাস হলো এবং টিফিনের সময় চলে আসলো। তারপর রাফি তার বন্ধুদের সাথে যাচ্ছে কলেজের ক্যান্টিনে। তারপর নূপুরও যাচ্ছে তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে। তারপর তারা সেখানে পাশাপাশি টেবিলে বসলো আর খাবার খেতে শুরু করলো। খাবার খাওয়া শেষ করে সকলে বাইরে চলে আসলো। এমন সময় নূপুর রাফিকে পেছন থেকে ডাক দিয়ে বলে, রাফি শোনো, দাঁড়াও, এইদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে আমার। কি হলো, এভাবে ডাকছো কেন? আর কি বলবে বলো। আচ্ছা রাফি, আমরা কি বন্ধু হতে পারি? কেন? তোমার সাথে বন্ধুত্ব করব কেন? আর আমি জানতে পেরেছি তোমরা নাকি হিন্দু ধর্মের। হ্যাঁ, আমরা হিন্দু ধর্মের। তাতে কি হয়েছে? তাই বলে কি আমরা মানুষ নই? না, আমি ওরকম কিছু বলিনি। শুধু বলতে চেয়েছি যে তোমরা যেহেতু হিন্দু ধর্মের, তাহলে তোমার তো হিন্দু ধর্মের কারো সাথে বন্ধুত্ব করা উচিত। এতে তোমারও ভালো আর আমারও ভালো, তাই না? ভালো না মন্দ এত কিছু আমি জানতে চাই না, তুমি শুধু বলো আমার সাথে বন্ধুত্ব করবে কি না। ঠিক আছে, সেটা ভেবে দেখব, আর পরে একসময় তোমাকে জানাবো, কেমন? নূপুরকে এটি বলে রাফি তখন সেখান থেকে চলে গেল ক্লাসে এবং নূপুরও চলে গেল। তারপর ক্লাসে তারা এবার আপন মনে ক্লাস করছে এবং ক্লাস শেষ হলে দুজনে বাড়িতে চলে গেল। এভাবে দেখতে দেখতে চলে গেল প্রায় বেশ কিছুদিন, কিন্তু রাফি এখনও নূপুরকে তার সিদ্ধান্ত জানালো না। এটা দেখে নূপুর একদিন বাধ্য হয়ে রাকিকে বলল, কি ব্যাপার রাফি, কেমন আছো তুমি? আর তোমার সিদ্ধান্তটা তো এখন আমি পেলাম না। অনেক ভেবে দেখলাম, বুঝলে। আসলে তুমি তো হিন্দু আর আমি তো মুসলমান। আমাদের বন্ধুত্বটা কতদিন টিকবে সেটা জানি না, তবে এখনকার মতো বন্ধু হলে হওয়া যেতে পারে। ঠিক আছে, সেসব পরে দেখব। তাহলে আজ থেকে তো আমরা ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, এখন থেকে আমরা ফ্রেন্ড। তারপর সেদিনের মতো চলে গেল তারা দুজনে তাদের বাড়িতে। এভাবে চলতে লাগলো কিছুদিন তাদের বন্ধুত্বটা। এরই মাঝে নূপুর আস্তে আস্তে শুভর প্রতি আরও কেমন যেন আকৃষ্ট হয়ে পড়ছে। মূলত নূপুর ইসলাম ধর্মকে ভালোবাসে, তাই শুভকেও ভালোবাসে। নূপুরের মনে মনে একটি ইচ্ছে প্রকাশ হলো। এখন সে মনে মনে ভাবল, হে আল্লাহ, যদি রাফির সাথে আমার বিয়েটা হতো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম। একটা মানুষ যে ইসলাম ধর্মকে এতটা ভালোবাসতে পারে সেটা নূপুরকে না দেখলে বোঝা যেত না। আসলে নূপুরের কয়েকদিন ধরেই মনে মনে অনেক ইচ্ছে যে সে রাফিকে যে করেই হোক বিয়ে করবে আর ইসলাম ধর্মটাকে গ্রহণ করবে। কিন্তু নূপুরের মনে একটি ভয় পায় যে রাফিকে যদি সে তার বিয়ের কথাটা বলে, আর তখন রাফি যদি রেগে গিয়ে তাদের মাঝে বন্ধুত্বটা নষ্ট করে ফেলে। তাই নূপুর ভয়ে রাফিকে এই কথাটি বলতে পারেনি। তাদের প্রতিদিনই কলেজে দেখা হয়, কথা হয়, ঘোরাফেরা, আড্ডা সবই হয়, কিন্তু নূপুর কখনো রাফিকে এই কথাটি বলতে পারছে না এবং তার মনের মাঝে কেমন যেন অনুভূতি হচ্ছে এই কথাটি বলার জন্য, কিন্তু সে সাহস পাচ্ছে না। এভাবে চলতে লাগলো আরও কিছুদিন। অবশেষে তারপর একদিন নূপুর সাহস করে রাখিকে বলল, রাফি শোনো, আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি কি সে কথাগুলো বলতে পারি? কি ব্যাপার, এমন করে বলছো কেন? মনে হচ্ছে অনেক সিরিয়াস কোনো কথা বলবে আমায়। হ্যাঁ, একটু সিরিয়াস কথাই বলবো, জানি না তুমি সেটা কিভাবে নিবে। সমস্যা নেই, তুমি বলতে পারো। রাফি, আমি একজন হিন্দু পরিবারের মেয়ে, কিন্তু আমার হিন্দু ধর্ম মোটেও ভালো লাগে না। আমার ইসলাম ধর্ম অনেক ভালো লাগে। তাই আমি চাই ইসলাম ধর্মের একজন ছেলেকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করতে আর আল্লাহর ইবাদত করতে। নূপুরের মুখে এরকম কথা শুনে রাফি খুব চিন্তায় পড়ে গেল এবং তাকিয়ে রইল নূপুরের দিকে আর মনে মনে বলল, আয় আল্লাহ, এই মেয়ে বলে কি এসব? সে নাকি মুসলিম ধর্মের একজন ছেলেকে বিয়ে করে মুসলিম হতে চায়। এটা যদি ওর পরিবারের লোক জানতে পারে তাহলে ওর কি হবে? রাফি মনে মনে এটা বলছে আর এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নূপুরের দিকে। এবার নূপুর রাফিকে হালকা একটু ধাক্কা দিয়ে বলল, এই রাফি, কি হয়েছে তোমার? এইভাবে তাকিয়ে রয়েছো কেন? আর কিছু বলছো না কেন? আমার এ কথা কি তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে, বাট মনের মাঝে একটু সংশয় হচ্ছে যে তোমার বাবা যে লোক, তুমি যদি হিন্দু থেকে মুসলিম হও তাহলে তোমাকে তো একেবারে শেষ করেই ফেলবে। জানি না কি হবে, কিন্তু আমি আর এই হিন্দু ধর্মে থাকতে চাইছি না, কারণ আমার মুসলিম ধর্ম অনেক পছন্দ আর আমি আল্লাহকে অনেক ভয় করি।
এবং আমি জানি ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। আর আমার এটা অনেক বিশ্বাস আছে যে আল্লাহ যদি আমাকে ইসলাম ধর্মে কবুল করে নেয়, তাহলে আমার বাবা আমার তেমন কিছুই করতে পারবে না। তোমার কথাগুলো সবগুলো ঠিকই আছে, তবে তুমি যতটা সাহস ভাবছো আসলে কিন্তু ব্যাপারটা ততটা সহজ নয়। এখনও সময় আছে, একটু ভেবে দেখো কি করবে। এত ভেবে লাভ নেই। আমি যেহেতু বলেছি আমি মুসলিম হব, তবে আমি মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম হবই। সেটা না হয় বুঝলাম, তবে তুমি কাকে বিয়ে করবে আর কাকে বিয়ে করবে মুসলিম হবে এটা তো বুঝতে পারলাম না। রাফির মুখে এই কথাটি শুনে নূপুর তখনই রাফির হাত ধরল আর রাফিকে বলল, রাফি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন বলতে পারিনি। আর তোমাকে বিয়ে করে আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক ভালোবাসি তোমায় আর তোমার ধর্মকে। নূপুরের মুখে এরকম কথা শুনে রাফি তো অবাক হয়ে গেল। আর অবাক দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে সে নূপুরকে বলল, নূপুর, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো এসব? আমার পক্ষে কি সম্ভব তোমাকে বিয়ে করা? আমি কি দেখতে এতটাই খারাপ যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? মানছি আমি তোমার থেকে একটু শর্ট, কিন্তু আমি তোমার ধর্মকে অনেক ভালোবাসি বলে তোমাকে বিয়ে করতে চেয়েছি। প্লিজ রাফি, তুমি না করো না। আমি তোমাকে আর তোমার ধর্মকে অনেক ভালোবাসি। আরে না, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি আমি এখনো বেকার আর বাবার হোটেলে বসে খাই এখনো। এর মাঝে যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার পরিবার কি এটা মেনে নিবে? আর তোমাকে আমারও ভালো লাগে, কিন্তু বুঝতে পারছি না বিয়েটা করা কি ঠিক হবে। আমি এত কিছু জানি না। এখন তুমি একমাত্র পারো আমাকে বিয়ে করে মুসলিম হওয়ার সুযোগ করে দিতে। প্লিজ আমার এই কথাটা মেনে নাও না তুমি। আমি কথা দিচ্ছি সারা জীবন তোমাকে অনেক ভালোবাসা দিব, কখনো তোমাকে কষ্ট দিব না। তারপর আমি আর নূপুরকে কিছু বলতে পারলাম না, শুধু এতটুকুই বললাম, আচ্ছা ঠিক আছে নূপুর, তুমি এখন বাড়ি চলে যাও। আমি একটু ভেবেচিন্তে দেখি যে কি করা যায়, তোমাকে কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে। নূপুরকে কথা বলে রাফি সেখান থেকে চলে গেল তার বাড়ি। আর ওদিকে নূপুরও চলে গেল তার বাড়ি। বাড়িতে গিয়ে সব কাজকর্ম সেরে রাফি বিছানায় শুয়ে ভাবছে, কি করব এখন কিছু তো বুঝতে পারছি না। নূপুরকে কি বিয়েতে হ্যাঁ বলে দিব, নাকি ওকে না করে দিব? না করতে গেলেও কেমন জানি একটু লাগে, যেহেতু মেয়েটা আমাকে এত করে বলেছে। আসলে নূপুর দেখতে এতটা খারাপ নয় যে আমার পছন্দ হবে না তাকে। নূপুরকেও আমার মোটামুটি অনেক ভালো লাগে। আচ্ছা দেখি ওকে বিয়ে করব কি না, আর একটু ভেবে দেখি, তারপরে কালকে ওকে জানাবো। রাফি শুয়ে শুয়ে এটা ভাবছে আর ওদিকে নূপুরও বাড়িতে এসে তার কাজকর্ম সেরে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কি করবে রাফি কে জানে। ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা। আপনারা হয়তো জানেন যে আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি মুসলিম পরিবারের একজন ছেলেকে বিয়ে করে মুসলিম হব। সেদিক দিয়ে রাফিকে আমার অনেক পছন্দ হয়েছে। এই প্রথম আমি জীবনে এমন একটা সিদ্ধান্ত নিলাম যে নিজের পরিবারকে ছেড়ে অন্য ধর্মের একটি ছেলেকে বিয়ে করব। আমি জানি আমি যদি রাফিকে বিয়ে করি তাহলে আমার বাবা মা এবং পরিবারের সকলে অনেক কষ্ট পাবে। আর আমার বাবা তো আমাকে ত্যায্য করে দিবে। এত কিছু জানা সত্ত্বেও শুধুমাত্র ইসলাম ধর্মকে ভালোবেসে আমি রাফিকে বিয়ে করতে চেয়েছি। এখন দেখা যাক রাফি কালকে আমাকে কি উত্তর দেয়, তারপর ব্যবস্থা নিব। এভাবে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল তারা দুজনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো জানেন যে একজন হিন্দু থেকে মুসলিম হওয়া এতটা সহজ নয়, কিন্তু এই ব্যাপারে নূপুর অতটা অবগত নয়। সে তো বিষয়টাকে খুব সহজ করে ভাবছে, কিন্তু সমাজের চোখে এটা এতটাও সহজ নয়। মুসলিম হওয়া এবং রাফিকে বিয়ে করা, এটা ভাবতে ভাবতে নূপুরের হয়তো ওদিকে খেয়াল নেই যে তার বাবা অনেক ক্ষমতাশালী লোক, সে চাইলে অনেক কিছু করতে পারে। যাই হোক, চলুন আগামীকাল কি হতে চলেছে তা জেনে আসি, আর দেখি রাফি নূপুরকে তার কি মতামত দেয়। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে, উঠে দেখি ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে গেছে। তাই বিছানায় শুয়ে না থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইকটা নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট বাইক রাইড করার পর কলেজে এসে পৌঁছালাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমার চোখগুলো নূপুরের দিকে দেখতে পেলাম। নূপুর তার বান্ধবীর সাথে একটা গাছের নিচে দাঁড়িয়ে গল্প করতেছে। তখন বাইকটা কলেজের পার্কিংয়ে রেখে যেই না ক্লাসের দিকে যেতে লাগলাম, তখনই নূপুর আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল, রাফি, রাফি দাঁড়াও, শুনছো? এদিকে এসো। রাফি তখন আমার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা চলে গেল ক্লাসের ভেতর। তাই আমিও ওখানে আর দাঁড়িয়ে না থেকে রাফির পেছন পেছন চলে গেলাম ক্লাসের ভেতরে। ক্লাসে ঢুকে দেখতে পেলাম রাফি তার বেঞ্চে বসে আছে। এরপর আমি আমার বেঞ্চে ব্যাগটা রেখে চলে গেলাম রাফির কাছে। আর রাফিকে বললাম, কি হয়েছে তোমার?
তোমাকে আমি ডাকলাম, তুমি শুনতে পাওনি বুঝি? এখন আমি ওকে কি জবাব দিব? আসলে আমি সবই শুনতে পেয়েছি। তবু আমি একটু মিথ্যা করে ওকে বললাম, না শুনতে পাইনি। তো কি হয়েছে আমাকে বলো। আসলে আমাদের বিয়েটা আমার পরিবার মেনে নিবে কিনা এটাই বুঝতে পারছি না। তুমি যদি কোনো মুসলিম মেয়ে হতে তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। যাই হোক, কালকে আমি আমার পরিবারের সবার সাথে কথা বলে তোমাকে জানাবো, কেমন? ঠিক আছে, তাহলে আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আর কালকে ক্লাস শেষ করে আমি কলেজ ক্যাম্পাসে অপেক্ষা করব তোমার জন্য। তারপর সেদিনের মতো তারা দুজনে ক্লাস শেষ করে চলে গেল নিজ বাড়ি। বাড়িতে গিয়ে নূপুর তো চিন্তা করতে লাগলো। কি হবে কালকে কে জানে। রাফি কি পারবে তার পরিবারকে মানিয়ে আমাকে বিয়ে করতে? হে আল্লাহ, রাফি যেন আমাকে বিয়ে করে আর রাফির পরিবারও যেন আমাকে মেনে নেয়। নূপুর একা একা এটা বলতে লাগলো, আর ওদিকে রাফি বাড়িতে গিয়ে যা করলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বসে বসে ভাবছি কি করব এখন। পরিবারের সবাইকে জানালে এটা তো কখনোই মেনে নিবে না, আর আমার বাবা যে রাগী মানুষ তিনি তো কখনো মেনে নেবে না। তাহলে এখন কি নূপুরকে নিয়ে পালিয়ে যাব, নাকি সোজা বাড়িতে নিয়ে আসব? বাড়িতে নিয়ে আসলেও তো অনেক ঝামেলা হবে, সেটা আমি জানি। আর দূরে কোথায় যাব? আমাদের দূরে তো ওরকম কোনো আত্মীয় বা ওরকম কোনো পরিচিত লোক নেই। তাহলে কি করব এখন? কিছুই তো মাথায় আসছে না। যাকগে, এসব নিয়ে পরে ভাবা যাবে। এ বিষয়ে চিন্তা করতে করতে সেদিনের মতো আর কোনো মতেই রাফির চোখে ঘুম আসলো না। রাফি শুয়ে শুয়ে শুধু ভাবছে যে কালকে সে নূপুরকে কি বলবে। এভাবে দেখতে দেখতে রাত কেটে প্রায় ভোরে সূর্য উদয় হওয়ার সময় চলে এলো। এক সময় রাফি সিদ্ধান্ত নিল যে যা হবার হবে সেটা পরে দেখা যাবে। নূপুরকে নিয়ে কালকেই সোজা আমাদের বাড়িতে চলে আসব। এরপর বিছানায় আর শুয়ে না থেকে উঠে বাহিরে গেলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছি বাড়ির উঠোনে। দেখতে পেলাম আস্তে আস্তে পুরো আকাশ ধবধবে সাদা হয়ে গেছে, আর বাড়ির লোকজন এক এক করে ঘুম থেকে উঠছে। এটা দেখে আমি আর ওখানে বসে না থেকে চলে আসলাম আমার রুমে এসে শুয়ে আছি। এরই মাঝে চোখটা একটু লেগে আসলো। একটু পর খেয়াল করলাম আম্মু ডাকতেছে দরজার উপাস থেকে। তাই আর শুয়ে না থেকে উঠে পড়লাম। তারপর নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। কয়েক মিনিটের মধ্যেই কলেজে পৌঁছে গেলাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম নূপুর দাঁড়িয়ে আছে সেখানে। তাই আর এখানে দাঁড়িয়ে না থেকে বাইকটা কলেজের পার্কিংয়ে রেখে সোজা চলে গেলাম নূপুরের কাছে। সেখানে গিয়ে নূপুরকে বললাম, কি ব্যাপার নূপুর, এত সকালে তুমি কলেজে এসেছো? কি আর করব, সারা রাত ঘুমাতে পারিনি, তাই সকাল সকাল কলেজে চলে আসলাম। তা কেমন আছো তুমি? আর তুমি কি ভেবে দেখেছো যে কি করবে? হ্যাঁ, আমি ভালো আছি, আর আমার সব কিছু ভাবা হয়ে গেছে। এখন চলো ক্লাসে যাই। ক্লাস শেষ করে ক্যাম্পাসে গিয়ে সব কিছু জানাবো তোমায়। ঠিক আছে, তাহলে চলো আগে ক্লাস শেষ করি। এই বলে তারা দুজনে চলে গেল ক্লাসের ভিতরে। কিছুক্ষণ পর স্যার আসলো এবং একে একে তাদের সকল ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে তারা দুজনে মিলে চলে যাচ্ছে কলেজ ক্যাম্পাসে। নূপুর গিয়ে বসলো একটা বেঞ্চে এবং তার পাশে গিয়ে বসলো রাফি। তখন নূপুর রাফির হাত ধরে রাফিকে বলল, রাফি, কি ভেবেছো তুমি, বলো আমায়। তোমার সিদ্ধান্তটা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে পড়েছে। প্লিজ বলো আমায়, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আর কি করবে এখন? নূপুর রাফির হাত ধরে অনেক করুণা করে রাফিকে এই কথাগুলো বলছে। আর ওদিকে রাফি নূপুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কিন্তু কিছু বলছে না তাকে। এভাবে কিছুক্ষণ চুপ করে থাকার পর রাফি নূপুরকে বলল, নূপুর, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আর আমাদের ধর্মকে? বিশ্বাস করো রাফি, আমি তোমাকে আর তোমার ধর্মকে ভালোবেসেই তোমাকে বিয়ে করতে চেয়েছি, কারণ আমি চাই না এই ধর্মে আর থাকতে। তাই আমি তোমাকে বিয়ে করে তোমার ধর্ম অনুসারী হতে চাই। প্লিজ তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে হয়তো আমার এই জন্মে আর ইসলাম ধর্ম গ্রহণ করা হবে না। আচ্ছা ঠিক আছে। সোনা নূপুর, আমি তোমাকে কি বলি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। হ্যাঁ বলো। শোনো, আমি একটি প্ল্যান করেছি যে আজকের রাতে আমি তোমাকে নিয়ে সোজা আমাদের বাড়ি চলে আসব। তারপর যা হবার তাই হবে। আর যত যাই হোক, আমি তোমাকে তো বিয়ে করবই।
তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। আমি ঠিক রাত 11টায় তোমার বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াবো। তুমি যেভাবেই হোক বাড়ি থেকে বেরিয়ে বাহিরে চলে আসবে। আমি তখন ওখান থেকে তোমাকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসব। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও, আর কথাগুলো যেন মনে থাকে। এই প্রথম লাইফে এমন একটা সিদ্ধান্ত নিলাম যে কিনা অন্য ধর্মের একটি মেয়েকে বিয়ে করার, তাও আবার এভাবে। আল্লাহই জানে যে আমাদের কপালে কি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক 11টায় আমাদের বাড়ির বাহিরে এসে তোমার জন্য অপেক্ষা করব। এই বলে সেখান থেকে চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়িতে এসে ব্যাগপত্র রেখে বসে বসে ভাবছি, রাফি কি সত্যিই রাত 11টায় আসবে আমাকে নিতে? হ্যাঁ, ও যখন বলেছে তখন নিশ্চয়ই আসবে, এইটুকু বিশ্বাস ওর প্রতি আমার আছে। কিন্তু একটা বিষয় আমার অনেক ভয় হচ্ছে যে আমি রাফিদের বাড়িতে যাওয়ার পর আমার বাবা যদি এই খবর শুনতে পায় তখন আমাকে কি করবে, আর রাফির পরিবারও যদি আমাদেরকে মেনে না নেয়। যাকগে, এইসব ভেবে আর লাভ নেই, যা হবে সেটা পরে দেখা যাবে। বসে বসে কথাগুলো ভাবতে লাগলো নূপুর। আর ওদিকে রাফি খুব চিন্তায় রয়েছে, কারণ সে তো জানে যে নূপুরের বাবা কেমন মানুষ। সে তো কখনোই নূপুরকে আর রাফিকে মেনে নিবে না। আর মেনে নিবেই বা কী করে, কারণ নূপুর প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করবে। এটা জানতে পারলে তো কখনোই নূপুরের বাবা তাদেরকে মেনে নিবে না, আবার তাদের প্রতি অনেক অত্যাচারও করতে পারে। যাই হোক, ওদিকে দেখতে দেখতে রাত প্রায় 11টা বাজতে চললো। আর নূপুর এত কিছুর পরোয়া না করে বাসা থেকে সোজা বেরিয়ে পড়ল রাফির সাথে তাদের বাড়িতে আসার জন্য। আশেপাশে তাকিয়ে দেখতে পেলাম কোনো লোকজন নেই। এতক্ষণে বাড়ির সকলে প্রায় ঘুমিয়ে পড়েছে, তাই কোনো কিছু না ভেবে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে আস্তে আস্তে বাড়ির গেট দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। আজকে জ্যোৎস্না রাত ছিল, তাই আকাশটা পুরো ধবধবে সাদা হয়ে রয়েছে। আশেপাশে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম ঘড়ির কাঁটায় প্রায় 11টা 30 বাজে। তখন হঠাৎ খেয়াল করলাম দূর থেকে কে যেন বাইক নিয়ে আসছে সোজা আমার দিকে। কাছে আসতেই দেখতে পেলাম যে রাফি এসেছে। রাফিকে দেখে তো আমি মহা খুশি। রাফি তখন আমাকে ফিসফিস করে বলল, নূপুর, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, না হয় কেউ দেখে ফেলবে। এখানে বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, উঠছি। এরপর আমি উঠে বসলাম রাফির পেছনে। বাইকে বসেই রাফিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর রাফিকে বললাম, আচ্ছা রাফি, আমরা এখন কোথায় যাব আর কখন কোথায় বিয়ে করব? বিয়ে করবো আগামীকাল সকালে, আর এখন যাব সোজা আমাদের বাড়িতে। রাফি শোনো, আমার না খুব ভয় করছে। আমার বাবা যে লোক, যদি সে আমাদেরকে পুলিশে ধরিয়ে দেয় আর তোমাদের পরিবারের উপর অত্যাচার করে, তাহলে কি হবে? আমি চাই না যে আমার কারণে তোমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হোক। এসব কথা এখন বাদ দাও, আর দেখা যাক সামনে কি হয়। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। যতই বাধা আসুক না কেন, তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, এটাই যেন হয়। কথা বলতে বলতে কয়েক মিনিটের মধ্যে রাফি নূপুরকে নিয়ে পৌঁছে গেল তাদের বাড়িতে। রাফি বাড়িতে ঢুকেই বাইকটা ঘরে রেখে নূপুরকে নিয়ে চলে গেল তার রুমে। এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে রাফি বাড়িতে বাইক নিয়ে আসলো আর কেউ তাকে দেখে ফেললো না কেন, আর বাইকের শব্দে কেউ উঠে আসলো না কেন। আসলে প্রায় মাঝে মধ্যেই রাফি অনেক রাত করে বাড়িতে ফিরে, তাই বিষয়টি তেমন কেউ গুরুত্ব দেয়নি। এরপর রাফি নূপুরকে নিয়ে তার রুমে ঢোকার পর দরজা লক করে দিয়ে নূপুরকে বলল, নূপুর, ব্যাগটা টেবিলে রেখে তুমি বিছানায় শুয়ে পড়ো, আর আমি নিচে ফ্লোরে কাঁথা বিছিয়ে শুয়ে পড়ি। আচ্ছা রাফি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে আমরা যে একই রুমের মধ্যে দুজনে থাকবো, এটা যদি সকালে উঠে কেউ দেখে তাহলে কে কি বলবে, এটা ভেবেই আমার কেমন যেন লাগছে। এত কিছু ভেবে তোমার লাভ নাই, এখন ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। এই বলে রাফি ফ্লোরে কাঁথা বিছিয়ে শুয়ে পড়ল, আর ওদিকে নূপুর খাটে শুয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে রাত কেটে প্রায় ভোর হয়ে এলো। এমন সময় চারিদিকে মসজিদে ফজরে আজান শুরু হলো। আজানের শব্দে ঘুম ভাঙল নূপুরের। নূপুর চোখ মেলে দেখতে পায় রাফি শুয়ে আছে ফ্লোরে। এখন তো আর কিছুতেই নূপুরের চোখে ঘুম আসছে না, তাই নূপুর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, কি হবে এখন? একটু পর তো সকাল হবে, আর সকালে ঘুম থেকে উঠে পড়বে। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এই বিপদ থেকে, আর সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়, সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ।
এ বলে নূপুর এপাশ ওপাশ করতে লাগলো বিছানায়, কিন্তু কিছুতেই আর তার চোখে ঘুম আসছে না। মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে সবসময়। নূপুর যে রাফিদের বাসায় চলে এসেছে, এটা যদি তার বাবা জানতে পারলে কি ঝামেলা করবে তাদের সাথে, ইত্যাদি আরও অনেক কথা এবং চিন্তা ভাবনা আসলো তার মাথায়। এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে সকাল হলো এবং সকলে ঘুম থেকে উঠে পড়ল। এক পর্যায়ে সকাল প্রায় 10টা বেজে গেল, কিন্তু আজকে এখনও রাফি তার রুম থেকে বের হলো না। এটা দেখে রাফির বাবা রাফির মাকে বলল, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো রাফি এখনও দরজা খুলছে না কেন আর বাহিরে আসছে না কেন। রাফির বাবার মুখে এরকম কথা শুনে রাফির মা আর দেরি না করে দ্রুত চলে গেল রাফির রুমের সামনে। রাফি তো ওদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর নূপুর বিছানায় বসে আছে খুব ভয়ে। এমন সময় হঠাৎ করে রাফির মা দরজায় খুব জোরে জোরে কড়া নাড়ল আর চিৎকার করে রাফি রাফি বলে ডাকতে লাগলো। রাফির মায়ের মুখে এভাবে ডাক শুনে নূপুর তাড়াতাড়ি গেল রাফির কাছে আর রাফিকে ডাকতে লাগলো। রাফি, এই রাফি, রাফি ওঠো, দেখো কে যেন ডাকতেছে তোমাকে। মনে হয় তোমার মা তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি করে ওঠো। কি হয়েছে, এত সকালে এভাবে ডাকছো কেন? আরে আমি না, তোমার মা ডাকতেছে, তাড়াতাড়ি ওঠো। কি বলছো? এত সকালে মা কেন ডাকতেছে? আরে এখন সকাল নেই, এখন সকাল 10টার উপরে বাজে। নূপুরের মুখে এরকম কথা শুনে লাফ দিয়ে উঠে বসলাম। তারপর উঠে যেই না দরজা খুলতে যাব, তখন নূপুর আমাকে পেছন থেকে হাত ধরে টান দিয়ে বলল, কি করছো রাফি? এখন যদি দরজা খোলো তাহলে কি হবে? আরে ভয় পেও না, দেখা যাক কি হয়। নূপুরকে এটা বলে আমি গেলাম দরজা খুলতে। দরজা খুলতেই দেখতে পেলাম আম্মু দাঁড়িয়ে আছে দরজার সামনে। তখন যেই না আমাকে কিছু বলতে যাবে, অমনি তার চোখ পড়ল নূপুরের দিকে। আমার ঘরে এরকম একটা মেয়ে মানুষ দেখে মা তো ঘরের ভেতরে ঢুকে পড়ল আর দরজা লক করে দিল। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, রাফি এই মেয়েটিকে? আমি বললাম কি জানি, আমি তো চিনি না তাকে, আরও আমার ঘরের ভিতরে আসলো কি করে? রাফির মুখে একথা শুনে রাফির মা তো রেগে গিয়ে রাফির কান টেনে ধরল আর রাফিকে বলল, তাই তো বলি, তাহলে এত রাতে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হলি, আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসলি, তাহলে এই ব্যাপার তাই না? আচ্ছা থাক, তুই তোর বাবাকে আমি ডাক দিছি। রাফি তখন মায়ের মুখে একথা শুনে তাকে বলল, মা প্লিজ বাবাকে এখনই ডেকো না, আগে আমার কথা শোনো। ছেলের মুখে একথা শুনে তখন তিনি রাফিকে বলল, আচ্ছা ব্যাপারটা কি আমাকে বলতো, আর তোর যদি বিয়ে করার প্রয়োজন হতো তাহলে তুই আমাদেরকে বললেই পারতি। এভাবে একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসা কি তোর ঠিক হয়েছে? যদি লোকজন জানতে পারে তাহলে আমাদের মান সম্মানের কি হবে, সেটা কি কখনো ভেবে দেখেছিস? আসলে মা বিষয়টা হয়েছে কি, তাহলে শোনো, আমি তোমাকে পুরো বিষয়টা খুলে বলি। আসলে নূপুর যদি কোনো মুসলিম পরিবারের মেয়ে হতো তাহলে আমি তোমাদেরকে জানিয়ে বিয়েটা করতাম, কিন্তু ও হচ্ছে একটি হিন্দু পরিবারের মেয়ে। আসলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু ধর্ম আমাদের মাঝে বাধা হয়েছিল, তাই ওকে আমি কিভাবে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, কারণ ও হিন্দু আর আমি মুসলমান। ধর্মের ভিন্নতার কারণে এই বিয়ে কখনো পারিবারিকভাবে সম্ভব হতো না, তাই ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আর ওরও অনেক ইচ্ছা ও আমাকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করবে। ছেলের মুখে এরকম কথা শুনতে পেয়ে রাফির মা অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রাফি, তুই কি করে ভাবলি যে তোদের বিয়েটা ওর বাবা মা এবং ওদের পুরো হিন্দু সম্প্রদায়ের পরিবার মেনে নিবে? আর তারা যদি জানতে পারে তুই একজন মুসলিম ছেলে হয়ে তাদের পরিবারের একজন মেয়েকে নিয়ে এসেছিস, তাহলে তোর উপরে কত আইনগত ঝামেলা হতে পারে সেটা কি তুই জানিস? এটা বলতেই রাফি তার মাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, মা থামো, এত কিছু আমি বুঝি না। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, এটাই যথেষ্ট। আর একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো শক্তি নেই যে ওকে আর আমাকে আলাদা করতে পারবে। ছেলের মুখে এরকম কথা শুনতে পেয়ে রাফির মা আর তাকে কিছু বলতে পারল না। এরই মাঝে রাফির বাবাও চলে আসলো সেখানেই। এসেই দেখতে পেল দরজা লক করা, তাই দরজা কড়া নেড়ে রাফিকে এবং রাফির মাকে ডাকতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে বেরিয়ে আসলো রাফির মা। রাফি এবং নূপুর তিনজনেই বেরিয়ে আসলো বাহিরে।
রাফির বাবা তাদের সাথে মেয়েটিকে দেখতে পেয়ে বলল, মেয়েটি কে আর তোমাদের সাথে এই ঘরে কি করছে? এরপর রাফির মা ও রাফি বিস্তারিত বলতে লাগলো তাকে। সমস্ত কথা শুনে রাফির বাবা তো অবাক হয়ে গেল। নূপুরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা নূপুর, তোমার বাবার নাম কি আর তোমাদের বাসা কোথায়? আঙ্কেল, আমার বাবার নাম হচ্ছে নিতিন কুমার দাস। তিনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। আর আমাদের বাসায় এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে হবে। এভাবে নূপুর তার এবং তাদের বিষয় বিস্তারিত বলতে লাগলো রাফির বাবার কাছে। রাফির বাবা মেয়েটির মুখে কথাগুলো শুনছে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কথাবার্তা শেষ পর্যায়ে রাফির বাবা তার মাকে বলল, ওকে নিয়ে তুমি রুমে যাও, আর রাফি তুই আমার সাথে রুমে আয়, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। এই বলে তারা সকলে চলে গেল সেখান থেকে। আবার আপনারা হয়তো ভাবছেন যে বিষয়টা এত সহজে মিটে গেল কিভাবে। আসলে বাড়িতে এত কিছু হয়ে গেছে কিন্তু রাফির বাবা তাকে কিছুই বলল না। আসলে রাফি তাদের পরিবারের একমাত্র সন্তান। তাদের অর্থ সম্পত্তি যথেষ্ট পরিমাণে আছে এবং তারা উচ্চ মধ্যবিত্ত। যাই হোক, মূল কথা হচ্ছে মেয়েটি ইসলাম ধর্মকে ভালোবেসে রাফিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আর রাফির বাবা তাকে তেমন কিছু বলল না। ওদিকে রাফি খুব খুশি যে তার বাবা সব কিছু মেনে নিয়েছে। তাদের বিয়েতে আর কোনো বাধা নেই। রাফির মা নূপুরকে রুমে রেখে চলে গেল রান্নাঘরে। আর ওদিকে নূপুর রুমে বসে বসে ভাবছে, সব কিছু এত সহজে মিটে যাবে এটা কখনো ভাবতে পারিনি। আসলে রাফির বাবা মা অনেক ভালো মনের মানুষ। এখন শুধু দেখা যাক, আমার বাবা কিছু না বললেই হয়। নূপুর এটি বসে বসে ভাবছে। আর ওদিকে রাফি আসলো তার কাছে। এবার দুজনে বসে গল্প করতে লাগলো। কিন্তু তারা হয়তো এখনও বুঝতে পারেনি যে সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। ওদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। এবার চলুন নূপুরদের বাড়িতে কি হচ্ছে সেই ঘটনা আপনাদের বিস্তারিত বলি। বেলা বাজে প্রায় 12টার ওপরে। নূপুরের বাবা বারান্দায় ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় নূপুরের মা তাকে ডাক দিয়ে বলল, এই কি হলো শুনতে পাচ্ছ? এদিকে এসো, তোমার মেয়েকে তো ঘরে দেখতে পাচ্ছি না। আর ঘরের দরজাটাও খোলা ছিল। তার মুখে এরকম কথা শুনে নূপুরের বাবা রেগে গিয়ে খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে বলল, কোথায় গেছে মেয়ে, ভালো করে খুঁজে দেখো। নূপুরের মা তখন তাকে বলল, ঘুম থেকে উঠে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। তোমাকে সকালে বলতে যাব কিন্তু তুমি ব্যস্ত ছিলে তাই বলতে পারিনি। এটি শুনে নূপুরের বাবা তো আরও রেগে বিস্ফোরিত হতে লাগলো আর তাকে বলল, মেয়ে ঘরে নেই একথা তুমি আমাকে এখন বলছো? এটি বলে নূপুরের বাবা তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর বাহিরে এসে কাকে যেন ফোন করে বলল, তুই এখনই চতুর্দিকে খোঁজ লাগা যে দেখ আমার মেয়ে নূপুর কোথায় আছে। ওকে যেখানেই পাবি সেখানেই তুলে নিয়ে আসবি আমার কাছে, আর সাথে যাকে পাবি তাকেও তুলে নিয়ে আসবি। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, কিন্তু কেউ কোথাও তাকে খুঁজে পেল না। এবার নূপুরের বাবা আর বসে না থেকে সোজা চলে গেল থানায়। থানায় ঢুকে তিনি সোজা চলে গেল ওসির রুমে। সেখানে গিয়ে বিস্তারিত ঘটনা তাকে বলল। তারপর ওসি সাহেব সেই অনুযায়ী অ্যাকশন নিতে শুরু করলো। এবার নূপুরের বাবা চলে আসলো বাড়িতে। ইতিমধ্যেই আশেপাশে কয়েক গ্রামে অনেকেই এই বিষয়টি জেনে গেছে। আর ওদিকে নূপুর রাফিদের বাসায় আছে। এভাবে কেটে গেল প্রায় 2 দিন। রাফির বাবা মা এবার সিদ্ধান্ত নিল যে ওদের আর এভাবে রাখা যাবে না বাড়িতে, ওদেরকে যত দ্রুত সম্ভব বিয়ে দিতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে তাহলে বিগত এই 2 দিনের মধ্যে কেন তাদেরকে বিয়ে দিল না। আসলে নূপুর যদি মুসলিম পরিবারের মেয়ে হতো তাহলে তখনই তাদের বিয়ে দেওয়া যেত, কিন্তু নূপুর হিন্দু ধর্মের মেয়ে হওয়ার কারণে তাদেরকে এখনও বিয়ে দেওয়া হয়নি। এরই মাঝে রাফির বাবা আসলো। নূপুর যে হিন্দু থেকে মুসলিম ধর্মের হবে সেজন্য একটা স্ট্যাম্প প্রয়োজন, সেটা তিনি কমপ্লিট করে নিয়ে আসলো নূপুরের কাছে। এবার নূপুর এটাতে সিগনেচার করলো, কিন্তু শুধু নূপুরের সিগনেচারের মতেই সে মুসলিম হতে পারবে না, এতে তার বাবারও সিগনেচার প্রয়োজন হবে। তাই তাদেরকে বিয়ে দেওয়া এখনও লেট হচ্ছে। পর্যায়ে স্ট্যাম্পটি রেখে দিয়ে রাফির বাবা রাফির হাতে কিছু টাকা দিয়ে বলল, তোরা যা তোদের বিয়ের জন্য যা যা জামা কাপড় এবং যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবা, তাহলে আমি নূপুরকে নিয়ে কেনাকাটা করতে যাচ্ছি। তারপর নূপুরকে বললাম রেডি হতে। এবার আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাসা থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কেনাকাটা করতে লাগলাম।
কেনাকাটা শেষ করে দুজনে মিলে চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। এমন সময় দেখতে পেলাম দুজন পুলিশ আসলো আমাদের পিছু পিছু রেস্টুরেন্টের ভেতরে, কিন্তু আমি ওদিকে তেমন একটা খেয়াল করলাম না। দুজনে গিয়ে বসলাম একটি টেবিলে। এবার পুলিশ দুজন এসে সোজা আমার হাতে হ্যান্ডকাফ লাগালো আর বলল, কি রে বেটা, চেয়ারম্যানের মেয়েকে অপহরণ করেছিস? এবার চল থানায়, দেখবি তোর কি অবস্থা করি। কি ব্যাপার, আপনি আমার হাতে হাতকড়া পরালেন কেন? আর আমি তোকে অপহরণ করিনি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ স্যার, আমি ওকে ভালোবাসি আর আমি সজ্ঞানে স্বইচ্ছায় ওর সাথে এসেছি। আমাকে কোনো রকম অপহরণ করা হয়নি। তুমি চুপ থাকো, তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাইনি। আর তোমার বাবার নির্দেশ আছে তোমাকে সহ সাথে যাকে পাবে তাকে থানায় নিয়ে যেতে। এবার বেশি কথা না বলে ভালোই ভালোই থানায় চলো। হে আল্লাহ, আমি মনে মনে যে ভয়টা পেয়েছিলাম সেটি আমার সাথে হলো। কে জানে এখন ভাগ্যে কী লেখা আছে। তবে যাই হোক, আমি যে মুসলিম হব আর রাফিকে বিয়ে করব এই সিদ্ধান্তই থাকবে। কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে এমনটা হবে। আমি যতদূর জেনেছি নূপুরের বাবা খারাপ, কিন্তু এতটা খারাপ সেটা বুঝতে পারিনি। যাই হোক, এরপর পুলিশের সাথে চলে গেলাম নূপুরকে নিয়ে থানায়। সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখতে পেলাম নূপুরের বাবা এসেছে সেখানে। নূপুরের বাবা এসেই তো নূপুরকে আর আমাকে দুজনকে কষে মারল এক চর, আর আমাকে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কেন অপহরণ করেছিস? নাকি প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করার ধান্দা করেছিস? বল আমায়। আঙ্কেল, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি ওকে অপহরণ করিনি, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি। আর নূপুরের হিন্দু ধর্ম কোনোভাবেই পছন্দ নয়, তাই সে আমাকে বিয়ে করে মুসলিম হতে চায়। আমার মুখে এই কথা শুনে নূপুরের বাবা তো আরও রেগে গেল। রেগে গিয়ে তখন নূপুরকে কষে মারল আর একটা চর। নূপুর তখন তার বাবার উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি আমাকে মারো বা যাই করো, আমার সিদ্ধান্তেই আমি অটুট থাকব। কারণ আমি জানি ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। তাই আমি অনেক ভেবে চিন্তে রাফিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি যে মুসলিম হব সেই সম্পর্কে সকল কাগজপত্র রেডি করা আছে। তুমি চাইলে সেখানে সিগনেচার করে এখান থেকে চলে যেতে পারো। আর আমি যখন বলেছি রাফিকে বিয়ে করব, তখন ওকেই বিয়ে করব। মেয়ের মুখে একথা শুনে নূপুরের বাবা তো হা করে তাকিয়ে রইল নূপুরের দিকে। আর নূপুরকে বলতে লাগলো, তুই কি ভুলে গেছিস তুই আমাদের একমাত্র সন্তান? আর তুই যদি আমার কথা অমান্য করে হিন্দু ধর্ম থেকে মুসলিম হস, তাহলে আমি তোকে ত্যায্য করব। আর আমার সকল সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব। নূপুর তার বাবার এসব কোনো কথাই পরোয়া না করে তাকে বলল, বাবা, তোমার এইসব কথার সকল কিছুই আমি জানি, কিন্তু আমি তোমার কোনো কথাই আজ শুনবো না। কারণ আমি জানি ইসলামে একমাত্র সত্য ধর্ম। আর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, হোক সেটা আমার বাবা মা বা সয় সম্পত্তি। নূপুর তার বাবাকে এ কথাগুলো বলছে। আর ওদিক থেকে ওসি সাহেব নূপুরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, তুমি যে এত কড়া গলায় কথাগুলো বলছো, তুমি কি জানো বাংলাদেশে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের জন্য স্বীকৃতি দেওয়া হয় না? এখন যদি তুমি এমনটা করো তাহলে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। তখন ওসি সাহেবের উদ্দেশ্য করে নূপুর তাকে বলল, ওসি সাহেব, আপনি হয়তো ভুল করছেন, কারণ আমার বয়স 19 চলে। আর আমি মনে করি আমার বিয়ের উপযুক্ত বয়স হয়েছে। ওসি সাহেবকে কথা বলার পর ওসি সাহেব আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, কি বলছো এসব? তোমার বয়স 19 মানে? আমার সাথে কি মশকরা হচ্ছে? এতটুকু একটা পিচ্চি মেয়ে বলে কিনা ওর বয়স 19। ওসি সাহেব, আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে আপনি আমার কলেজের কার্ড এবং আমার এনআইডি কার্ড দেখলে বুঝতে পারবেন। তখন আমি ওসি সাহেবকে আমার এনআইডি কার্ড এবং কলেজের কার্ড বের করে দেখালাম। তিনি তো এটা দেখে অবাক হয়ে গেল আর আমাকে কিছু বলতে পারলো না। তারপর তিনি আমার বাবাকে বললেন, দেখুন চেয়ারম্যান সাহেব, মেয়ের বয়স যেহেতু 18 পার হয়ে গেছে আর ছেলের বয়সও 21-এর ওপরে, আর ওরা যেহেতু দুজন দুজনকে ভালোবেসে সজ্ঞানে স্বইচ্ছায় বিয়ে করতে চাচ্ছে, এ বিষয়ে আমি আর আইনগতভাবে ওদেরকে কোনো প্রকার বাধা দিতে পারবো না। এখন আপনি দেখেন বাকিটা কি করবেন, সেটা আপনাদের ব্যাপার। ওসি সাহেবের মুখ থেকে এরকম কথা শুনে চেয়ারম্যান সাহেব অর্থাৎ নূপুরের বাবা তো এক প্রকার হতাশ হয়ে পড়ল।
মনের মাঝে দুঃখ, কষ্ট আর রাগ অভিমান নিয়ে নূপুরকে বলল, দে তোর মুসলিম হওয়ার সকল কাগজপত্র, আমি সিগনেচার করে দিচ্ছি। আর তুই একটা কথা ভালো করে মনে রাখিস, আজ থেকে ভাববি তোর বাবা মা এই পৃথিবীতে আর নেই, আর জীবনে কখনো কোনো দিন আমাদের নাম তোর মুখে নিবি না, আর জীবনে কখনো কোনো দিন কোনো অধিকার নিয়ে আমাদের দরজায় যাবি না, কারণ এই কাগজে সিগনেচার করা মানে তুই আমাদের কেউ নয়, আর তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। নূপুরকে এটি বলে সকল কাগজপত্রে সিগনেচার করে দিল নূপুরের বাবা। সেখান থেকে চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে বাড়ির সকলকে এ ঘটনা বলতে লাগলো। সকলে এটি শুনে তো আর বিশ্বাসই করতে পারছে না যে নূপুরের মতো একটা মেয়ে এরকম কাজ করতে পারে। যাই হোক, নূপুর কাজটা কি ঠিক করেছে না ভুল করেছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর নূপুর আর রাফি চলে গেল রাফিদের বাসায় গিয়ে রাফির বাবা মা সহ পরিবারের সবাইকে এই ঘটনা বলতে লাগলো। যাই হোক, এবার নূপুর আর রাফির বিয়েতে কোনো বাধা নেই। রাফির বাবা বিয়ের দিন নির্ধারণ করলো আগামী শুক্রবার। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আজ রাফি আর নূপুরের বিয়ের দিন। পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রাফির রুমটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তারপর সকলে মিলে তাদের দুজনকে গোসল করালো এবং নতুন শেরওয়ানি পরালো রাফিকে। অনেক সুন্দর করে লাল টুকটুকে একটা শাড়ি দিয়ে বউ সাজালো নূপুরকে। কিছুক্ষণ পর কাজী সাহেব আসলেন এবং মৌলানা সাহেব আসলেন। মৌলানা সাহেব এসে নূপুরের সকল কাগজপত্র দেখলেন এবং কাগজপত্র দেখে তিনি নিশ্চিত হয়ে নূপুরকে মুসলিম হওয়ার জন্য প্রথমে অজু করে তারপরে নামাজের স্রোতে বসতে বললেন। তারপর নূপুর অজু করে এলো এবং নামাজের স্রোতে মৌলানা সাহেবের সামনে বসলো। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে নূপুর তো হিন্দু, সে অজু করতে পারলো কিভাবে আর নামাজের স্রোতে বসতে পারলো কিভাবে। আসলে বিগত এই কয়েকদিনের মধ্যেই রাফির মায়ের কাছ থেকে নূপুর সব কিছু শিখে নিয়েছে। এবার মৌলানা সাহেব দোয়া কলমা পড়ে এবং মুসলিম হতে যা যা প্রয়োজন সব কিছু নূপুরকে পড়ালো আর নূপুরকে মুসলিম বানালো। তখন নূপুরের নাম পাল্টে দিয়ে নতুন করে নাম রাখা হলো জান্নাতুল ফেরদাউস। এরপর রাফি আর নূপুরের বিয়ে সম্পূর্ণ হলো। তারপর জান্নাতুলকে নিয়ে রাফির মা চলে গেল তাদের রুমে, আর ওদিকে রাফি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তারপর সকলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল নিজ নিজ বাড়িতে। এবার ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে গেল। তারপর জান্নাতুল চলে গেল তার বাসর ঘরে গিয়ে ঘোমটা দিয়ে বসে রইল খাটের উপরে আর রাফির জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর প্রায় রাত 9টার দিকে রাফি প্রবেশ করলো তার বাসর ঘরে। রুমে ঢুকতেই দেখতে পেলাম খাটের উপরে লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে নূপুর ওরফে জান্নাতুল। আমি ভেতরে ঢুকে দরজাটা লক করে দিয়ে যেই না ওর কাছে যেতে লাগলাম, অমনি ও এসে আমার পায়ে সালাম করে আমাকে বলল, আচ্ছা, শুনেছি বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাতে নাকি 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। হ্যাঁ, সেটা পড়তে হয়, কিন্তু এটা তুমি জানলে কি করে? শুধু এটা নয়, আর অনেক কিছুই আমি এর মাঝেই শিখে নিয়েছি। তো যাই হোক, চলো আগে আমরা দুজনে নফল নামাজ আদায় করি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আগে নামাজ আদায় করে নিই। আমি আর জান্নাতুল নামাজ শেষ করে শুয়ে পড়লাম বিছানায়। আমার সবটুকু ভালোবাসা দিয়ে আমি জান্নাতুলকে আদর করতে লাগলাম। জান্নাতুল আমার ভালোবাসায় পাগল হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। যাই হোক, তারপরে আর কিছু বলা যাবে না। এরপর আমি তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। একসময় ফজরের সময় চলে আসলো। আশেপাশের চতুর্দিকে মসজিদের মাইকে আজান শুরু হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলাম আমার মুখের উপরে কেমন যেন পানির ছিটা পড়ছে। আচমকা মুখে এরকম পানির ছিটা পড়ায় ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে বসলাম। এমন সময় খেয়াল করলাম জান্নাতুল আমাকে ডাকতেছে আর বলছে, এই কি হলো, ওঠো, যাও গোসল করে ফ্রেশ হয়ে এসো, ফজরের আজান হয়ে গেছে আর নামাজ পড়তে হবে। জান্নাতুলের মুখে এরকম কথা শুনে আমি মনে মনে ভাবলাম, কী রে মেয়ে বাবা আজকে বিয়ে হয়েছে আর আজকে এভাবে আমার সাথে নামাজের ব্যাপারে তাগিদ দিচ্ছে। আসলে অনেক দিন ফজরে ওঠা হয় না, তাই আজকে হঠাৎ করে উঠে কেমন জানি লাগতেছে। যাই হোক, এখানে আর বসে না থেকে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে উজু করে সোজা চলে গেলাম মসজিদ থেকে নামাজ শেষ করে রুমে ঢুকে দেখতে পেলাম জান্নাতুল নামাজ শেষ করে বসে বসে কোরআন পড়তেছে। তারপর ওকে জিজ্ঞাসা করলাম, তুমি আরবি কবে শিখলে? এই তো শিখেছি তোমার আম্মুর কাছ থেকে।
আচ্ছা ঠিক আছে, ভালো। তাহলে পড়ো। আমি শুয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে। এই বলে রাফি শুয়ে পড়ল বিছানায় আর ঘুমিয়ে পড়ল। ওদিকে জান্নাতুল কোরআন পড়া শেষ করে যখন ভোরের সূর্য উদয় হলো তখন রুম থেকে বেরিয়ে আসলো আর বাড়ির যত কাজকর্ম রান্নাবান্না সব কিছু সেরে বসে আছে। এরপর সকলে ঘুম থেকে উঠে জান্নাতুলের এরকম কাজকর্ম দেখে তো সকলে অবাক হয়ে গেল। এভাবে হাসি খুশি সুখ শান্তিতে দিন কাটতে লাগলো জান্নাতুল আর রাফির। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল। এখন জান্নাতুলের গর্ভে রাফির সন্তান বড় হতে শুরু করলো। জান্নাতুল মা হবে শুনেই তো সকলে অনেক খুশি। এত বিশ্বাস, ভালোবাসা, হাসি খুশি, আনন্দ সব কিছুর মাঝে যে এমন একটা ঘটনা ঘটতে পারে তা কখনো বিশ্বাস করা যায় না। আসলে ব্যাপারটি হচ্ছে জান্নাতুল যেহেতু মা হতে চলেছে তাই আগের মতো রাফিকে তেমন একটা সময় দিতে পারে না সে। এভাবে চলে প্রায় কয়েক মাস আর রাফির ভালোবাসা জান্নাতুলের প্রতি ধীরে ধীরে কমতে লাগলো। হ্যাঁ, এরই মাঝে আরেকটি কথা আপনাদের বলতে ভুলে গেছি। জান্নাতুল মা হবে শুনে জান্নাতুলের একজন বান্ধবী তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে আসতো তাদের বাড়ি, কিন্তু রাফি সেই সুযোগটি নিয়ে তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিল আর বলল এ ব্যাপারে জান্নাতকে যেন কিছু না বলে। তারপর একদিন, 2 দিন, 3 দিন এভাবে চলতে লাগলো। জান্নাতুলের ফ্রেন্ডের সাথে রাফির ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। এভাবে চলতে লাগলো আরও প্রায় 3 মাস। তারপর দেখতে পেল এক পর্যায়ে জান্নাতুলের মা হওয়ার সময়টা চলে আসলো। তারপর সকলে মিলে জান্নাতুলকে নিয়ে যাচ্ছে হসপিটালে। হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলল তাকে ইমার্জেন্সি সিজার করাতে হবে। সকলের সাথে মায়াও আসলো সেখানে। আসলে মায়া হলো সেই মেয়েটি যে কিনা জান্নাতুলের ফ্রেন্ড আর তার সাথে রাফির সম্পর্ক। এরপর কিছুক্ষণের মধ্যেই জান্নাতুলের সিজার সম্পূর্ণ হলো। অনেক ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান হলো তার। এরপর জান্নাতুলকে আর তার মেয়েকে নিয়ে চলে আসলো কেবিনে। কিছুক্ষণ পর জান্নাতুলের কাটা জায়গায় প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং শীতে কাঁপড়াচ্ছে। ওদিকে রাফিয়ার মায়া বসে বসে হাসি ঠাট্টা আর গল্প করতেছে। এদিকে যেন তাদের কোনো খেয়ালই নেই, তারা দেখেও যেন না দেখার মতো করে বসে আছে। জান্নাতুল এটি দেখতে পেয়ে মনে মনে অনেক কষ্ট পেল আর কিছুটা আন্দাজ করতে পারল। হে আল্লাহ, এত কষ্টসাধ্য করে এত ভালোবাসা দিয়ে আমি মনে হয় রাফিকে আমার করে আটকে রাখতে পারলাম না। তা না হলে আজকে আমি এখানে ব্যথায় কাতরাচ্ছি আর ওদিকে ও কিভাবে পারে মায়ের সাথে বসে আড্ডা দিতে আর গল্প করতে। রাফি ভুল করেও একটিবারের মতো ফিরে তাকালো না আমাদের দিকে। ওদিকে মেয়েও অনেক কান্না করছে আর আমারও সেলাইয়ে ওখানে প্রচণ্ড ব্যথা আর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কিন্তু রাফি এখনো এসে আমাদের মেয়েকে পর্যন্ত দেখলো না। আমি তখনই মনে মনে কিছুটা আন্দাজ করতে পেরেছি যে ওদের এই সম্পর্ক 2-1 দিনের নয়, কিন্তু তখন কিছু বলতে পারলাম না ওদের। এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি আসলো এবং নার্স আসলো। এরপর নার্স আমাকে ইঞ্জেকশন আর ওষুধ দিয়ে চলে গেল সেখান থেকে। আর আমার শাশুড়ি মেয়েকে খাওয়াচ্ছে। তারপর এক সময় রাত চলে আসলো। আমার শাশুড়ি শুয়ে পড়ল পাশের বেডে আর রাফি মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে পড়ল আর ওদিকে মায়া সোফায় শুয়ে আছে। আস্তে আস্তে রাত গভীর হলো, চোখ দুটো মেলে আসলো গভীর ঘুমে। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। তখন পাশে তাকিয়ে দেখতে পেলাম আমার শাশুড়ি যেখানে ঘুমিয়েছিল ঠিক সেখানেই ঘুমিয়ে আছে আর সব কিছু ঠিকঠাকই আছে। কিন্তু যেই না ওদিকে খেয়াল করলাম দেখতে পেলাম রাফি আর মায়া দুজনের কেউই রুমে নেই। আর তাই তখন দরজার দিকে তাকালাম, কিন্তু না, দরজার ভেতর থেকে লক করা। তখন কাউকে কিছু বললাম না, এভাবেই চুপ করে শুয়ে রইলাম বেশ খানিকক্ষণ। প্রায় 20 মিনিট পর খেয়াল করলাম মায়া আর রাফি একসাথে ওয়াশরুম থেকে বের হচ্ছে। এদের এই অবস্থা দেখে আমার আর কিছুই বোঝার বাকি নেই। ওদের দিকে পেছন ফিরে বালিশের ভেতরে মুখ লুকিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম সেদিন। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে রাফি এক সময় এরকম পরিবর্তন হয়ে যাবে। সামান্য কয়েকটা মাস আমাকে কাছে পায়নি সে, শুধুমাত্র এই সময়টুকু ধৈর্য ধরতে পারলো না। এই ছিল ওর ভালোবাসা। তারপর ওদেরকে আর তখন কিছু বললাম না। 2 দিন পর হসপিটাল থেকে ছুটিতে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর দেখলাম প্রায়ই আমার বান্ধবী মায়া আসে আমাদের বাড়িতে। ধরতে গেলে প্রায় রোজই আসে, এসেই রাফির সাথে গল্প করে আর আড্ডা দিয়ে চলে যায়। তবে মাঝে মাঝে যদি সুযোগ পায় তাহলে সুযোগ কখনো মিস করে না। যাই হোক, ওসব বলে এখন আর কোনো লাভ নেই। রাফি এখন আমাকে আর আগের মতো কোনো ভালোবাসে না। ওদের কাছে এখন আমি কেমন জানি এক প্রকার মূল্যহীন হয়ে পড়েছি। কি আর করব, এভাবে চুপ করে মুখ বুজে সহ্য করলাম প্রায় 6 মাস।
এর মাঝেই হঠাৎ একদিন খবর পেলাম রাফি আর মায়া নাকি গোপনে বিয়ে করেছে। এটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, যে এতদিন যা করছে করছে, এখন আমি এটা কি শুনতে পেলাম। হে আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? তারপর এইভাবেই কেটে গেল প্রায় 2 দিন। হঠাৎ একদিন খেয়াল করলাম রাফি লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে কাকে যেন বাড়িতে নিয়ে আসলো। এটা দেখে আমি চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না। তখন রাফির পায়ে ধরে বললাম, কি দোষ ছিল আমার, তুমি বলো। তোমাকে বাবার ডাক শোনানোর প্রশান্তি দিতে গিয়ে আমার জীবনটাই তো শেষ করে দিলে তুমি। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমাকে এইভাবে ধোকা দিয়ে আর একটা বিয়ে করবে। তাহলে বিশ্বাস করো, আমি জীবনেও কখনো কোনোদিন তোমার মতো ছেলেকে বিয়ে করতাম না। আসলে আমি অনেক ভালোবেসেছি মুসলিম ধর্মটাকে, আর সেদিক থেকে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তাই দুটো মিলে আমি তোমাকে বিয়ে করেছি। কিন্তু যদি জানতাম যে তোমার ভেতরে এরকম চরিত্রহীন মানুষটা লুকিয়ে আছে, তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। তখন রাফি আমাকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, চুপ কর শালি, আমি তোর আর কোনো কথাই শুনবো না। কি পেয়েছিস আমি? তোকে বিয়ে করে আমাকে তুই কখনো প্রকৃতভাবে সুখী করতে পারলি না, তাহলে তোর সাথে সংসার করে আমার কোনো লাভ আছে? এখানে ডিভোর্স পেপার রাখা আছে, তুই সময় মতো সাইন করে বাড়ি থেকে বেরিয়ে যাস, কেমন? আর এখন সর আমার সামনে থেকে। আজকে আমাদের বাসর রাত, এখন আমি বাসর করব। এ বলে রাফি মায়াকে নিয়ে চলে গেল তার ঘরে, আর ওদিকে জান্নাতুল তার মেয়েকে বুকে জড়িয়ে উঠোনে বসে বসে কান্না করতে লাগলো। এখন হয়তো অনেকেই ভাবছেন যে এত কিছু হয়ে গেল, তাহলে রাফির বাবা মা কোথায়? আসলে রাফি এখন আগের মতো নেই, আর ওর বাবা মাও কেমন জানি হয়ে গেছে। তার ছেলে কি করলো না করলো সে বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না। এত কষ্ট সহ্য করেও জান্নাতুল বেশ কয়েকদিন রইলেন রাফিদের বাড়িতে। তারপর আসলো সেই দিন যেদিন রাফি নিজে জান্নাতুলকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আর বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো যেন তোর মুখ আমি না দেখি। তোর মতো ধোঁকাবাজের আমার বাড়িতে কোনো জায়গা নেই। তুই এখনই বেরিয়ে যা তোর মেয়েকে সহ নিয়ে। আর কখনো এখানে আসার চেষ্টা করবি না, তাহলে তোকে একেবারে শেষ করে ফেলবো। কথাটা মনে রাখিস ভালো করে। ও হ্যাঁ, আরেকটি কথা আপনাদের বলা হয়নি। রাফির এরকম পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে মায়া নামের সেই মেয়েটি। আসলে এই মেয়েটি রাফির কাছে এসে নূপুর ওরফে জান্নাতুলের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে সে নাকি বিয়ের আগে অনেকগুলো রিলেশন করেছে এবং অনেক খারাপ কাজের সাথে লিপ্ত ছিল ইত্যাদি। এসব আরও অনেক বাজে কথা বলে সে রাফির মন থেকে জান্নাতুলকে আস্তে আস্তে মুছে দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে সে সফল হয়েছে আর রাফিকে তার প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে। ও জান্নাতুলকে রাফির কাছ থেকে আলাদা করেছে। এরপর জান্নাতুল কি আর করবে, রাফি তো তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট্ট একটা ব্যাগে মেয়ের অল্প কিছু জামা কাপড় নিয়ে চোখের পানি মুছতে মুছতে বের হলাম রাফিদের বাসা থেকে। বের হওয়ার পর একবার বাড়িটার দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে অনেক কিছুই ভাবলাম, কিন্তু এখন আর এত কিছু ভেবে লাভ নেই। তারপর রাস্তায় এসে একটা অটো নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে গিয়ে বসে আছি, কিন্তু আমার কাছে ভাড়া দেওয়ার মতন টাকা নেই। এখন বসে বসে ভাবছি যে কি করব, এখন আর কোথায় যাব। যদি এখন আমার বাবার কাছে ফিরে যাই, সে আমাকে কখনোই মেনে নেবে না। আর সে তো সেদিনই বলে দিয়েছে যে আমার বাবা মা মারা গেছে আর তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং তারা আমাকে ত্যায্য করেছে। আগে যদি কখনো বুঝতে পারতাম যে রাফি একদিন এতটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কখনো সেদিন বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে ওর সাথে চলে আসতাম না ওকে বিয়ে করার জন্য। সব কিছু আমার কপালের লেখা, আর এত কিছু ভেবে লাভ নেই। একটু পর এক হাতে ব্যাগ নিয়ে আর এক হাতে মেয়েকে নিয়ে চলে গেলাম একটি বাসের হেল্পারের কাছে। তাকে অনেক রিকোয়েস্ট করলাম আমাকে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য। সে তো কোনো মতেই রাজি হতে চাইলো না। শেষমেশ পায়ে ধরে কোনো মতে বাসে উঠে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এখন ঢাকায় পৌঁছে কি করব, কোথায় যাব, অচেনা শহর, কিছুই বুঝতে পারতেছি না। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তারপর আর কোনো কিছু না ভেবে রাস্তার সাইডে ফুটপাতে বসে রইলাম মেয়েকে নিয়ে। আর এমন সময় খেয়াল করলাম এলাকার কিছু বখাটে ছেলে আসলো আমার কাছে। এসেই তো আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলো। আমি তখন ভয়ে সেখান থেকে উঠে এক হাতে ব্যাগ নিয়ে আরেক হাতে মেয়েকে নিয়ে চলে যেতে লাগলাম। অমনি ছেলেগুলো আমাকে পেছন থেকে
টেনে মেরে রাস্তায় ফেলে দিল। আমার মেয়ে তো প্রচণ্ড কান্না করতেছে, আর ওদিকে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সারাদিন কিছু খাইনি। তারপরে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আর এখন ছেলেগুলো আমাকে এইভাবে বিরক্ত করতেছে। তখনই চিৎকার করে বললাম, তোমাদেরকে আল্লাহর দোহাই লাগে, আমার এখান থেকে সরো। আমার শারীরিক এবং মানসিক অবস্থা মোটেও ভালো নয়। আমি আজ খুবই অসহায় হয়ে রাস্তায় এসেছি। প্লিজ তোমরা আমার কোনো সর্বনাশ করো না, তোমাদেরকে আল্লাহর দোহাই লাগে, এখান থেকে চলে যাও। মেয়েটির মুখে এরকম কথা শুনেও নিষ্ঠুর পাষাণী বকাটে ছেলেগুলোর মনে একটুও দয়া হলো না। তাদের মাঝ থেকে একজন জান্নাতুলের হাত থেকে টান দিয়ে তার মেয়েকে নিয়ে গেল, আর বাকি তিনজন তাকে ধরে বাজেভাবে টাচ করতে লাগলো। জান্নাতুল তো এদিকে ওদিকে চিৎকার করতেছে আর কান্না করতেছে। এমন সময় পাশ দিয়ে দুটি লোক গেল। তারা ছিল খুবই বৃদ্ধ বয়সী, একজন পুরুষ আর একজন মহিলা। তারা যখন সেখানে আসলো আর ছেলেগুলোকে চলে যেতে বলল, কিন্তু ছেলেগুলো উল্টো ধমক দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলল। বৃদ্ধ লোকটি ভয় না পেয়ে দৌড়ে গেল একটি চায়ের দোকানে। সেখান থেকে কয়েকজন লোককে ডাক দিয়ে এনে সেই ছেলেগুলোকে তাড়িয়ে দিল সেখান থেকে। এবার বৃদ্ধ মহিলা আর পুরুষ লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বাসা কোথায়, তোমার স্বামী কোথায়, আর তুমি এভাবে রাস্তায় এসেছো কেন? তোমাকে দেখে তো ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে, আর তুমি যাবেই বা কোথায়? তাদের মুখে এরকম কথা শুনে জান্নাতুল প্রচণ্ড কান্না করে দিয়ে তাদেরকে বলল, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। অনেক সাজানো ছোট্ট একটি সুখের সংসার ছিল আমার, আচমকা একটা দমকা হাওয়া এসে সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে আমার জীবন থেকে। আজকে আমি যদি একা থাকতাম, হয়তো এই পৃথিবীতে এতক্ষণ বেঁচে থাকতাম না। শুধুমাত্র আমার এই মেয়েটির মুখের দিকে চেয়ে আমাকে বাঁচতে হবে। মেয়েটির মুখে এরকম কথা শুনে তারা দুজনে চুপ করে রইলেন আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জান্নাতুলের দিকে। এক পর্যায়ে তারা দুজনে জান্নাতুলকে তাদের ছোট্ট ঘর আছে সেখানে নিয়ে গেল। আসলে তারা দুজনে রাস্তার ধারে পিঠা বিক্রি করে। তাদের বাসা ঢাকার কোনো এক কলোনির ভিতরে। তো যাই হোক, তারপর জান্নাতুল সেখানে থাকতে লাগলো এবং আস্তে আস্তে সে সেলাইয়ের কাজ শিখতে লাগলো। সেলাইয়ের কাজ শেখা শেষ করে সে শুরু করলো জায়নামাজ বানানো আর সেগুলো বাজারে বিক্রি করত। এভাবে চলতে লাগলো তার দিনকাল, আর তার মেয়েও ধীরে ধীরে বড় হতে লাগলো। এখন জান্নাতুল তার মেয়েকে নিয়ে মোটামুটি অনেক সুখে আছে। আর এভাবে কেটে গেল প্রায় 3 বছর। এখন জান্নাতুলের মেয়েও একটু বড় হয়েছে, তাই এখন সে আগের তুলনায় অনেক বেশি জায়নামাজ বানাতে পারে এবং বাজারে বিক্রি করতে পারে। এভাবেই চলছে জান্নাতুল আর জান্নাতুলের মেয়ের দিনকাল। আসলে পৃথিবীতে যদি হঠাৎ করে কারো জীবনে সব কিছু হারিয়ে যায়, তাহলে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে এই গল্পের জান্নাতুল নামের মেয়েটি। আসলে সুইসাইড করায় সকল সমস্যার সমাধান নয়। এই গল্পের জান্নাতুল যদি চাইতো সে সুইসাইড করতে পারতো এবং তার মেয়েকেও মেরে ফেলতে পারতো, কিন্তু সে এত কষ্ট করে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে, আর মুসলিম ধর্মে এই সুইসাইডকে সম্পূর্ণ হারাম করা হয়েছে। তাই সে এই বিষয়টি জানার কারণে এই হারাম পথের চিন্তাভাবনা কখনো করেনি। সে সবাইকে দেখিয়ে দিয়েছে জীবনে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আমরা এই পর্যন্তই পেয়েছি, আর এটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। এই গল্পের নূপুর ওরফে জান্নাতুল নামের মেয়েটি এখনও সেই ঢাকায় জায়নামাজ বিক্রি করে, আর সে সবাইকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে জীবনে লড়াই করে বেঁচে থাকতে হয়। আর এই গল্পের রাফি নামের ছেলেটির সাথে আর কোথাও কখনো কোনো দিন আর দেখা হয়নি। আসলে জীবনে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সেটা সত্যিকারের ভালোবাসাই দরকার। অযথা একজনের সাথে প্রেমের মিথ্যে নাটক করে তাকে বিয়ে করে তার জীবনটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। কারণ আজকে আপনার কাছে যার কোনো মূল্য নেই, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে তার পরিবারের সকলের কাছে সে কতটা মূল্যবান। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে অন্তত একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে এই কষ্টটি যদি অন্য কেউ আমাকে দেয় তাহলে আমি তা সহ্য করতে পারবো কি না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।